ডাকসু নির্বাচন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আপনারা আহ, জেনে থাকবেন যে ডাকসুকে আসলে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, এরকম একটি কথা প্রচলিত আছে। 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের পর ডাকসু 2025 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটার অবশ্যই একটি রাজনৈতিক গুরুত্ব আছে। কিন্তু বর্তমানে ডাকসুর যে সব প্রার্থীরা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের ক্ষেত্রে যদি আমি একটু বলতে যাই, তাহলে আমি বলবো যে বর্তমান ডাকসু একটি রাজনৈতিক বক্তব্য শূন্য ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাকে মোর অফ আপনি ওয়েলফেয়ার পলিটিক্স হিসেবে দেখতে পারেন এই ডাকসুটাকে। এই ডাকসুর ক্ষেত্রে ধরেন যেসব প্রার্থীরা নির্বাচনী ইশতেহার দিচ্ছে, তাদের মূল কথাগুলো কিছুটা এরকম যে আমি নির্বাচিত হলে এটা করে দিব, সেটা করে দিব, এরকম কথাবার্তা। তো তারা যেসব ইশতেহারগুলো দিচ্ছে, সেটা আসলে করার কথা প্রশাসনের, কিন্তু প্রশাসনের একটা নীরব ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একজন ছাত্র নেতার তো প্রশাসনিক কাজকর্ম, বা সে তো প্রশাসনিক ঠিকাদার না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ডাকসুর প্রার্থীরা আসলে এই প্রশাসনিক ঠিকাদারিত্বকে বেছে নিয়েছে নিজেদের ইশতেহারে সেই প্রশাসনিক ঠিকাদারিত্ব প্রকাশ পায়, এরকম প্রস্তাবনা তারা দিচ্ছে। আচ্ছা, বিস্তারিত যদি বলতে হয় তাহলে বলবো যে যে কোনো সংগঠনেরই নেতৃত্ব একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন যারা বিভিন্ন সংগঠনে নেতৃত্ব প্রদান করে, তারা তাদের নেতৃত্ব মেনে নিয়েই কিন্তু ওই সংগঠনে যেসব নেতা কর্মীরা আছে তারা একত্রিতভাবে অবস্থান করে। আপনারা দেখে থাকবেন যে ছাত্র দলে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে বিভিন্ন পদে দাঁড়িয়েছিল কিংবা দাঁড়াতে চেয়েছিল, তারা কিন্তু দলীয় কমান্ড মেনে সেটা কিন্তু তারা করেনি। কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ক্ষেত্রে এই বক্তব্যটি কিন্তু অনুপস্থিত। তাদের ব্যাপারে আসলে দল এখনো কোনো মন্তব্য দেয়নি। এটা আসলে দলের যে নেতৃত্ব আছে তাদেরকে জিজ্ঞাসা করলে এই উত্তরটা আপনি পেতে পারেন। যেহেতু এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যদি আমাকে সেই ম্যান্ডেটটা দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচিত হয়ে এখান থেকে জয়ী হয়ে আসতে পারবো। এবং আমি আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা যারা বিপ্লবী চিন্তাকে ধারণ করে এবং গণ অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর যারা দেখতে চায়, কিংবা এটির সাথে যে এটির প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে যুক্ত হতে চায়, তারা আমাকে নির্বাচিত করে আনবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ বলতে আমরা যেটা বুঝি যে বর্তমানে যেই আলাপ চালু আছে যে স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি, আপনারা দেখে থাকবেন যে বর্তমানে ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে শুরু করেছে, কিন্তু তারা কিন্তু তাদের যে হল কমিটিগুলো আছে সেগুলো কিন্তু এখনও প্রকাশ করেনি। এবং বর্তমান ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের একজন তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজ্যাকার বলে সম্বোধন করেছেন। অর্থাৎ শিবিরের প্যানেল থেকেই একজন ডিরেক্টলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং একজন বীরশ্রেষ্ঠকে, যাকে আমরা বীরশ্রেষ্ঠ বলে সম্মান দেই এবং তাকে ধারণ করি, তাকে সে একজন বিট্রেয়ার হিসেবে উপস্থাপন করেছে। তো এই যে মেরুকরণটা ঘটেছে, এটা আসলে ৭১-এর ন্যারেটিভকে ২৪-এর বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। আমরা কিন্তু মনে করি যে ২৪ হচ্ছে ৭১-এরই একটি ধারাবাহিকতা, কিন্তু এখানে ছাত্র শিবির দেখানোর চেষ্টা করছে যে ৭১ এবং ২৪ একটি মুখোমুখি অবস্থানে তারা দাঁড় করাতে চাচ্ছে।
তো এই যে মেরুকরণটা, এটা আসলে রিজলভ করা উচিত বলে আমি মনে করি। এবং ছাত্র শিবিরের বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, ৭১-এ যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের স্পষ্ট বক্তব্য তাদেরকে উপস্থাপন করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাকে বেশি চিনবে তাকেই আসলে ভোটটা দিবে, এটা একটা কমন সেন্স আর কি। কিন্তু আমাকে কেন ভোট দিবে? আমি এখানে যেটা করতে চাচ্ছি বা এই পদে থেকে আমি যেটা করব, আমি আমার ইশতেহার তৈরি করছি, এখনও এটার কাজ কিছুটা বাকি আছে। আমি যেটা বলতেছি যে এই যে 2024-এর জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে যে একতা থাকার কথা ছিল এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যে একটা একত্রিতভাবে মুভ করার যে একটা ব্যাপার থাকার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। প্রত্যেকে কিন্তু নিজেদের রাজনৈতিক যে এজেন্ডাগুলো আছে সেখানে ফেরত গিয়েছে। কিন্তু আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী যে বৈপ্লবিক রূপান্তর, যেটা আমরা আশা করেছিলাম, সেইটা বাস্তবায়ন করতে চাচ্ছি। এবং এই গণ অভ্যুত্থানকে যে নস্যাৎ করা হয়েছে, এইটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং অনেকে আমার সাথে একমত পোষণ করেছে এবং তারা এইটাও বিশ্বাস করে যে একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য তাদেরকে কাজ করতে হবে। এই জন্যই তারা আমাকে ভোটটা দিবে। এই ক্ষেত্রে আমি যদি বলি যে ভিপি ক্যান্ডিডেট হিসেবে কারা আছেন, ভিপি ক্যান্ডিডেট হিসেবে ছাত্র সংসদ মনোনীত প্যানেলের কাদের ভাই আছেন, শিবিরের প্যানেল থেকে সাদিক কায়েম ভাই আছেন, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে আছেন উমামা ফাতেমা। মূলত লড়াইটা আসলে এই তিনজনের মধ্যে হবে। এখানে কাদের ভাইয়ের ক্ষেত্রে যদি বলি, কাদের ভাই 2018 সাল থেকেই ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং 18 সালে তিনি জেলও খেটেছেন। তখন পরীক্ষা চলাকালীন উনি জেলে থেকে পড়াশোনা করেছেন। তো এর পরবর্তীতে এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই 24-এর গণ অভ্যুত্থানেও তিনি 9 দফার ঘোষক ছিলেন এবং 9 দফা যখন উনি তৈরি করছিলেন তখন আমার সাথে তার প্রত্যক্ষ একটা যোগাযোগ চলছিল এবং 7ম দফায় যে লেজুর ভিত্তিক শব্দটা সংযুক্ত করার প্রস্তাব, এটা আমিই দিয়েছিলাম। তার পরবর্তীতে উনি আলাপ আলোচনা করে এই 9 দফা প্রস্তুত করে এর পরবর্তীতে এটা ঘোষণা করেন। এখানে উমামা আপুর ক্ষেত্রেও কিছু বলতে চাই যে উমামা আপু ক্যাম্পাসে খুবই ক্লিন একজন ফেস, ক্লিন ইমেজ। ওনার নিজস্ব রাজনৈতিক একটি ভিশন আছে, কিন্তু এটা কি সেই ব্যাপারে আমি এখনও ক্লিয়ার না। তবে ওনার বেশ জনপ্রিয়তা আছে। ঠিক একইভাবে সাদিক কায়েমের ক্ষেত্রেও একটা জনপ্রিয়তা আছে। বাকিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ডিসাইড করবে যে আসলে ভিপি হিসেবে তারা কাকে দেখতে চাচ্ছে। এবং জিএস পদপ্রার্থী যদি আমরা বলি, এখানে আবু বাকের মজুমদার ভাই আছেন, মাহিন সরকার ভাই আছেন এবং আল সাদি ভুইয়া এবং শিবিরের মনোনীত প্যানেলে SM ফরহাদ। এই 4 জনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনারা জানেন যে মাহিন সরকার গণ অভ্যুত্থানের 4 নেতৃত্বের মধ্যে অন্যতম একজন ছিলেন। এখানে আবু বাকের মজুমদার ডিবি অফিসে তাকে হেফাজতে রাখা হয়েছিল। তো এখানেও আসলে খুব কড়াকড়ি একটা ফাইট হবে এবং এই 4 জনের মধ্যেই খুব বেশ ভালো একটা ফাইট হবে। এবং আমি যেটা মনে করছি যে এখানে আবু বাকের মজুমদার ভাইয়ের উঠে আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ আপনারা দেখে থাকবেন যে 17ই জুলাইয়ে উনি স্লোগান দিচ্ছিলেন যে নেমে আসুন, নেমে পড়ুন বাংলাদেশের জনগণ। তো এই স্লোগানটাই কিন্তু বাংলাদেশের জনগণের মননে, মানসিকতায় একটি প্রভাব তৈরি করেছিল এবং তার ঠিক পরের দিনে 18ই জুলাই যখন কমপ্লিট শাটডাউন আমরা ঘোষণা করি, সেই কমপ্লিট শাটডাউনেই কিন্তু
বাংলাদেশের জনগণ নেমে পড়ে এবং আবু বাকের মজুমদারের ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আমাদের পক্ষে অবস্থান নেয়।